দাতাগোষ্ঠীর উপর নির্ভরতা কমিয়ে স্বনির্ভর হওয়ার প্রত্যয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার। এমএলএম বিডিএস ক্লিক সেন্টারের ভুক্তভোগীদের খবর সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হলেন 21-এর ক্যামেরাম্যান ও রিপোর্টার। বিআরটি এর চেয়ারম্যানের সঙ্গে আলোচনার পর মালিকরা খুশি হলেও হননি শ্রমিকরা। কাল থেকে অনির্দিষ্টকালের অটোরিকশা ধর্মঘট। আসসালামু আলাইকুম, লুবনা রহমান আমন্ত্রণ জানাচ্ছি রাত 9টার 21 সংবাদে। মিশন গ্রুপ, দেশ গড়ার অংশীদার। নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের কথা আবারও উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দাতা গোষ্ঠীর উপর নির্ভরতা কমিয়ে বাংলাদেশকে নিজের পায়ে দাঁড়াতে হবে। মঙ্গলবার ঢাকা জেলা প্রশাসকদের 3 দিনের সম্মেলনের উদ্বোধনের সময় প্রধানমন্ত্রী এমন প্রত্যয় জানিয়েছেন। তিনি সেবার মনোভাব নিয়ে দরিদ্র ও নিম্ন আয়ের জনগোষ্ঠীর সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে জেলা প্রশাসকদের প্রতি আহ্বান জানান। সাজিদ রমেলের রিপোর্ট। প্রধানমন্ত্রীর কার্যালয়ের অনুষ্ঠানে দেশের 64টি জেলার প্রশাসকদের প্রধানমন্ত্রী দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ তদারকি, ভূমি ব্যবস্থাপনা, আইন শৃঙ্খলার উন্নয়নে সবসময় সক্রিয় থাকার নির্দেশ দেন। এ সময় বহুল আলোচিত পদ্মা সেতু প্রকল্প সফল করতে সারা দেশে উৎসাহ উন্মাদনা তৈরি হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী। পদ্মা সেতু ফান্ডে স্কুলের ছাত্র, বাচ্চা, মেয়ে তারাও বলছে তাদের যেটুকু আছে তারা এই সেতুর জন্য দিয়ে দেবে। অর্থাৎ এই যে একটা উদ্দীপনা এবং চেতনা মানুষের মাঝে এসেছে, আমি দৃঢ়ভাবে বিশ্বাসী যে আমরা মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। কাজে আমরা এই দেশকে অবশ্যই একটা উন্নত দেশ হিসেবে গড়ে তুলতে পারবো। এছাড়া খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে আধুনিক প্রযুক্তি নির্ভর কৃষি উৎপাদন, স্বাস্থ্যসেবা জনগণের নাগালের মধ্যে নিতে কমিউনিটি ক্লিনিকগুলোকে আরও সক্রিয় করতে ভূমিকা রাখার জন্য জেলা প্রশাসকদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। আমাদের সকলের আজকে আমরা যা কিছু ভোগ করছি, আমাদের বেতন ভাতা, অর্থ সম্পদ, সুযোগ সুবিধা, গাড়ি বাড়ি যাই আমরা পাচ্ছি, এটা কিন্তু বাংলাদেশের ওই জনগণের টাকা থেকেই আসছে, জনগণই আমাদের দিচ্ছে। কাজে সেই জনগণের জন্য কাজ করা, এটাই কিন্তু আমাদের মূল লক্ষ্য, যে আমরা জনগণকে কতটুকু দিতে পারলাম, কতটুকু তাদের জন্য করতে পারলাম, এটা আপনাদের প্রতিনিয়ত মনে রাখতে হবে। প্রধানমন্ত্রী স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে আরও শক্তিশালীকরণ, প্রশাসনিক কার্যক্রমে গতি আনার উপর তাগিদ দিয়েছেন। এর আগে জেলা প্রশাসকরা তাদের দাবি দেওয়া ও তাদের বিভিন্ন মতামত তুলে ধরেন প্রধানমন্ত্রীর কাছে। দেশের মানুষকে বিষাক্ত খাদ্য হতে বাঁচাতে হলে প্রশিক্ষিত জনবল দিয়ে প্রতিটি জেলাতে এক বিএসটিআই এর অফিস চালু করা দরকার। কমপক্ষে একজন করে বিশেষজ্ঞ জেলা প্রশাসকের কার্যালয়ে প্রেষণে প্রদান করা জরুরি হয়ে পড়েছে। আমি এই বিষয়ের প্রতি সদয় দৃষ্টি আকর্ষণ করছি। সাজিদ রমেল, 21 টেলিভিশন, ঢাকা। পদ্মা সেতু নির্মাণে দুর্নীতির বিষয়ে বিশ্বব্যাংকের বিবৃতিতে প্রধানমন্ত্রী, সাবেক যোগাযোগ মন্ত্রী ও অর্থমন্ত্রীকে দোষারোপ করা হয়েছে বলে দাবি করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভায় তিনি এ দাবি করেন। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, আন্তর্জাতিক বিশ্বের অভিযোগের তীর এখন প্রধানমন্ত্রীর দিকে। তাপসী রাবেয়াকে সাথে নিয়ে মাহমুদ সিরাজের রিপোর্ট। জাতীয় প্রেস ক্লাবে পদ্মা সেতুর অর্থায়নে সৃষ্ট পরিস্থিতি নিয়ে আলোচনা সভার আয়োজন করে জিয়া আদর্শ সংসদ। আলোচনায় মির্জা ফখরুল অভিযোগ করেন, আন্তর্জাতিকভাবে পদ্মা সেতুর দুর্নীতিতে প্রধানমন্ত্রীর পরিবারের সদস্যদের নাম উল্লেখ করা হয়েছে। পদ্মা সেতু সংক্রান্ত বিশ্বব্যাংকের সকল চিঠি জনগণের সামনে প্রকাশেরও দাবি জানান তিনি। বিশ্বব্যাংকের যে বিবৃতি, সেই বিবৃতিতে সুনির্দিষ্টভাবে 3 জন ব্যক্তিকে অভিযুক্ত করা হয়েছে। যে এই 3 জন ব্যক্তিকে বলার পরেও তারা কোন রকম ব্যবস্থা গ্রহণ করেননি। একজন হচ্ছেন সাবেক যোগাযোগ মন্ত্রী আবুল হোসেন, আরেকজন হচ্ছেন অর্থমন্ত্রী, আরেকজন হচ্ছেন স্বয়ং প্রধানমন্ত্রী। বিশ্বব্যাংক পরিষ্কার করে তাদের চিঠিতে যে বিবৃতি দিয়েছে, সেই বিবৃতির মধ্যে তারা এটা উল্লেখ করেছে। এদিকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে তেজগাঁও কলেজ ছাত্র সংসদ আয়োজিত আলোচনা সভায় স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বিশ্বব্যাংকের সাথে যুদ্ধ না করে তাদের আস্থা পুনর্জন করতে সরকারকে পরামর্শ দেন। আপনাদের দুর্নীতির কারণে যে আজকে লাঞ্ছনা গঞ্জনা যে ক্ষতি বাংলাদেশের মানুষের হয়েছে,
তার জন্য বরং বিশ্ব ব্যাংকের বিরুদ্ধে তারা ক্ষতিপূরণ দাবি করতে চান। আমি বলবো আমরা এই সরকারের বিরুদ্ধে ক্ষতিপূরণ দাবি করি। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় অংশ নিয়ে বিএনপি নেতা রফিকুল ইসলাম মিয়া বলেন, দুর্নীতির সাথে যুক্ত মহাজোট সরকারের মন্ত্রীদের বিচার করা উচিত। আপনি কথা বলছেন বিশ্ব ব্যাংকের বিরুদ্ধে কথা বলে আপনি যদি প্রমাণ করতে পারেন, আমি অত্যন্ত সবিনয়ভাবে বলতে চাই, যদি শেখ হাসিনা বিশ্ব ব্যাংকের দুর্নীতি প্রমাণ করতে পারে, নিশ্চয়ই আমি তাকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানাবো। নাসির উদ্দিন পিন্টুর মুক্তির দাবিতে চকবাজার ছাত্রদল প্রেস ক্লাবের সামনে মুক্ত আলোচনার আয়োজন করে। এতে জয়নুল আবদিন ফারুক দাবি করেন, পদ্মা সেতুর নামে স্লিপ কেটে টাকা আদায় হাস্যকর। মাহমুদ সিরাজ, 21 টেলিভিশন, ঢাকা। পদ্মা সেতু প্রকল্পে বাংলাদেশের সঙ্গে বিশ্ব ব্যাংকের ঋণ চুক্তি বাতিলে হতাশা প্রকাশ করলেন মার্কিন রাষ্ট্রদূত ড্যান মোজেনা। আলোচনার মাধ্যমে বাংলাদেশ ও বিশ্ব ব্যাংক এ ব্যাপারে সমাধানের একটি পথ খুঁজে বের করতে পারবে বলেও আশা করেন তিনি। মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে মিট দ্য প্রেসে তিনি এসব কথা বলেন। এছাড়া কারখানায় কাজের পরিবেশ ও রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে বাংলাদেশি পণ্য নিয়ে মার্কিন ক্রেতাদের উদ্বেগের কথাও জানান মোজেনা। সারোয়ার সুমনের রিপোর্ট। $290 কোটি দেশের সবচেয়ে বড় অবকাঠামো পদ্মা সেতু নির্মাণ প্রকল্পে বিশ্বব্যাংকের দেয়ার কথা ছিল $120 কোটি। কিন্তু দুর্নীতির কথা বলে গেল মাসে বাংলাদেশের সঙ্গে ঋণ চুক্তি প্রকল্প বাতিলে হতাশা প্রকাশ করেছেন ড্যান মোজেনা। জাতীয় প্রেস ক্লাবে মিট দ্য প্রেসে মোজেনা বলেন, গুরুত্বপূর্ণ এই সেতুটি নির্মাণে যুক্তরাষ্ট্র সবসময় সমর্থন দিয়ে এসেছে, কিন্তু ঋণ চুক্তি নিয়ে বাংলাদেশ ও বিশ্বব্যাংক মতৈক্যে না পৌঁছাতে পারায় হতাশা প্রকাশ করেন তিনি। And the government of Bangladesh were not able to find some way that they could proceed with this critical infrastructure project. I hope some way is found that bridge can be built, because it will significantly improve the livelihoods of the people who live in southwest Bangladesh. 2 সপ্তাহের যুক্তরাষ্ট্র সফরে মার্কিন পররাষ্ট্র দপ্তর, মার্কিন কংগ্রেস চেম্বার ও ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে শ্রমিক অধিকার পরিবেশ, কর্মক্ষেত্রের অবস্থা ও এদেশের রাজনৈতিক অস্থিতিশীলতা নিয়ে আলোচনা হয়েছে বলে জানান মোজেনা। এসব নিয়ে সেদেশের ক্রেতাদের উদ্বেগের কথাও জানান মার্কিন রাষ্ট্রদূত। People want to do business here, but they're concerned about these labor issues. These companies will not risk their reputation. I'm telling you right now, they made very clear to me they will not risk their reputation. এছাড়া গণতন্ত্রের স্বার্থে আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে দেশের প্রধান 2 রাজনৈতিক দলের আলোচনার কথা আবারও বললেন মোজেনা। মার্কিন এই রাষ্ট্রদূতের আশা, খুব দ্রুতই এই 2 দল নিজেদের মতপার্থক্য দূর করতে পারবে। সারোয়ার সুমন, 21 টেলিভিশন, ঢাকা। এমএলএম কোম্পানি বিডিএস ক্লিক সেন্টারের ভুক্তভোগীদের টাকা দাবির খবর সংগ্রহ করতে গিয়ে এবার হামলার শিকার হলেন 21 টেলিভিশনের ক্যামেরাম্যান ও রিপোর্টার। মঙ্গলবার দুপুরে ধানমন্ডিতে কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালকের বাড়ি ভাঙচুরের সময় বিনিয়োগকারীদের হামলার শিকার হন তারা। এর আগে বিডিএস এর অফিসে গিয়ে বিনিয়োগকারীরা টাকা দাবি করে রাস্তা অবরোধ করে রাখে। দিনা আমিনের রিপোর্ট, জানাচ্ছেন মুজাহিদ আহসান। বিডিএস ক্লিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক শাহেদ করিমের বাড়িটি এভাবেই ভাঙচুর করে বিক্ষুব্ধ বিনিয়োগকারীরা। বাড়িটিকে লক্ষ্য করে চলতে থাকে ইটপাটকেল নিক্ষেপ। খবর সংগ্রহের সময় বিনিয়োগকারীদের একটি ঢিলে আহত হন 21 টেলিভিশনের ক্যামেরাম্যান। হামলার ছবি প্রকাশ হয়ে পড়ার আশঙ্কায় হঠাৎ করে ক্যামেরার টেপ ও মাইক্রোফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে বিনিয়োগকারীরা। এ সময় তাদের হামলার শিকার হন রিপোর্টার ও ক্যামেরাম্যান। 150 থেকে 200 ছেলেপেলে এসে আমাদেরকে মারধর শুরু করে এবং টেপটা ছিনে নেওয়ার জন্য চেষ্টা করে। যখন তারা টেপ ছিনে নিতে না পারে তখন ক্যামেরা নিয়ে যায়, মাইক্রোফোন আমার হাত থেকে নিয়ে গিয়ে ভাঙচুর করে তারা। সমস্ত জিনিসপত্র এক পর্যায়ে তাদের হাতে চলে যায়। পরবর্তীতে আমরা সেটা উদ্ধার করার চেষ্টা করি এবং তারপরে গিয়ে যখন আমার ক্যামেরাম্যান অজ্ঞান হয়ে যায় তখন আমরা তাকে নিয়ে কোনো অবস্থায় সেখান থেকে উদ্ধার হয়ে কীভাবে উদ্ধার হয়েছি এটা ওই মুহূর্তে আসলে বোঝা সম্ভব না। রক্তাক্ত অবস্থায় ক্যামেরাম্যান আনোয়ার রাস্তায় পড়ে যাওয়ার পরও বিনিয়োগকারীরা তাকে মারধর করতে থাকে। এক পর্যায়ে আনোয়ার অজ্ঞান হয়ে পড়লে বিনিয়োগকারীরা ভয়ে পালিয়ে যায়। হঠাৎ করে পেছন থেকে একটা বড় ইটা আমার চোখের এইখানে লাগার পর আমি আস্তে করে চোখ ধরে বসে পড়ি। এরপর ওরা ওই অবস্থায় আর কি আমাদের ক্যামেরা ভাঙার জন্য এবং ক্যামেরাতে ব্যাটারি খুলে নেয়। খুলে নেওয়ার
ওরা ক্যামেরা ভাঙবে, রিপোর্টারদের আটকায় রাখছে, রিপোর্টারদের কার্ডমার্ট সব কিছু খুলে রেখে দিছে এবং তাদের যে বক্তব্য যে ক্যাসেট না দিলে ক্যামেরা ভাঙা হবে, কেউ যাবে না। বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর আনোয়ারকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয়েছে। এদিকে বিনিয়োগকারীরা ধানমন্ডির 12 নম্বরে বিডিএস এর অফিসে গিয়েও ভাঙচুর করে, অবরোধ করে রাখে অফিসের সামনের সড়ক। তাদের দাবি প্রায় 4.5 লাখ বিনিয়োগকারীর 350 কোটি টাকা আটকে আছে কোম্পানির কাছে। অন্তত আমরা যে কাজ করছি কাজের টাকাটা না দিলেও আমাদের মূল টাকাটা ফেরত দিতে পারবে। আমরা কষ্ট করে 14,000 টাকা করে লিজিং দিছি, তারা প্রতিনিয়ত 0.5% আমাদেরকে লাভ দিবে, লিজিং এর একটা টাকাও পাইনি আমরা। পরে পুলিশ এসে কোম্পানি কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা নেয়ার আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় বিনিয়োগকারীরা। মুজাহিদ আহসান, 21 টেলিভিশন, ঢাকা। বিআরটি এর চেয়ারম্যানের সঙ্গে আলোচনার পর মালিকরা খুশি হলেও হননি শ্রমিকরা। তাই কাল থেকে পূর্ব ঘোষিত অনির্দিষ্টকালের ধর্মঘটের ঘোষণা দিয়েছে ঢাকা অটোরিকশা শ্রমিক ইউনিয়ন। যদিও মালিক পক্ষ তাদের ডাকা ধর্মঘট 2 মাসের জন্য স্থগিত করেছেন। মিরাজ মিজু রিপোর্ট। 10 দফা দাবিতে 11 ও 12 জুলাই ধর্মঘটের ডাক দিয়েছিল সিএনজি অটোরিকশা মালিক শ্রমিকরা। সমস্যা সমাধানে আলোচনায় বসেন বিআরটিএ চেয়ারম্যান, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, মালিক ও শ্রমিক নেতারা। প্রশাসনের আশ্বাসের ভিত্তিতে সিএনজি অটোরিকশা মালিকরা ধর্মঘট 2 মাসের জন্য স্থগিত করেন। কিছু কিছু দাবি দেওয়া আছে যেগুলো এনবিআর এর সাথে সম্পৃক্ত, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে সম্পৃক্ত অথবা আমাদের মন্ত্রণালয়ের সাথে সম্পৃক্ত। ওই দাবি দাওয়াগুলো নিয়ে 2 মাসের মধ্যে এনবিআর, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আমাদের মন্ত্রণালয়ের সাথে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। বিআরটির চেয়ারম্যান মহোদয় এবং জয়েন্ট কমিশনার ট্রাফিক আমাদেরকে অনুরোধ করছে 2 মাস সময় দেওয়ার জন্য। আমরা যে ধর্মঘট রেখেছিলাম ধর্মঘটটা তাদের অনুরোধে আমরা 2 মাসের জন্য স্থগিত ঘোষণা করলাম। এদিকে আলোচনায় কোনো কিছুরই সুরাহা হয়নি এমন অভিযোগে পূর্ব ঘোষিত অনির্দিষ্টকালে ধর্মঘটের কথা আবারও জানালেন শ্রমিক নেতারা। 28/6/2011 তারিখে মন্ত্রণালয়ে যে সিদ্ধান্ত হয়েছিল যে অতিরিক্ত জমা আদায়কারী সিএনজি অটোরিকশা মালিকের গ্যারেজে অভিযান চালিয়ে ওই সকল গাড়ির রুট পারমিট এবং প্রতিস্থাপনের সুবিধা বাতিল করা, চেয়ারম্যান মহোদয় আমাদের বক্তব্যের সাথে একমত পোষণ না করাতে এবং উনি সরকারি সিদ্ধান্ত বাস্তবায়ন করতে অনীহা প্রকাশ করাতে আমাদের আজকে থেকে ঢাকা মহানগরীতে ঢাকা অটোরিকশা শ্রমিক ইউনিয়ন এবং ঢাকা জেলা অটোরিকশা শ্রমিক ইউনিয়নের উদ্যোগে আহ্বান করা ধর্মঘট লাগাতার চলবে। মিরাজ মিজু, 21 টেলিভিশন, ঢাকা। একটা বিরতি নিয়েছি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। শেয়ারবাজারে অব্যাহত দরপতনে এবার পুঁজি হেফাজতে আল্লাহর কাছে ফরিয়াদ করলেন বিনিয়োগকারীরা। আন্তর্জাতিক অপরাধ আদালতে কঙ্গোর সশস্ত্র নেতা টমাস লুবাঙ্গাকে 14 বছরের কারাদণ্ড। আমন্ত্রণ আবারও রাত 9টার 21 সংবাদে। অব্যাহত দরপতন ও বিনিয়োগকারীদের করুণ আহাজারিতেও যখন কারো সাড়া মিলছে না, পুলিশি বাধায় প্রতিবাদের ভাষা যখন স্তব্ধ, তখন নিজেদের পুঁজির হেফাজতে পরম করুণাময় আল্লাহর সাহায্য চাইলেন বিনিয়োগকারীরা। ঢাকা স্টক এক্সচেঞ্জের সামনে এমন এক করুণ দৃশ্যের অবতারণা হয়। রিপোর্ট করছেন সঞ্জয় অধিকারী। গত কয়েকদিনের ধারাবাহিকতায় মঙ্গলবারও বড় ধরনের দরপতনের মধ্য দিয়ে লেনদেন শুরু হলে বেলা 11:30টার দিকে একদল বিনিয়োগকারী দরপতনের প্রতিবাদে ঢাকা স্টক এক্সচেঞ্জের সামনে জড়ো হন। এ সময় সেখানে উপস্থিত পুলিশ কর্মকর্তারা তাদের বিক্ষোভ বা কোনো ধরনের কর্মসূচি পালন করতে বাধা দেন। এক পর্যায়ে বিনিয়োগকারীরা দরপতন ঠেকাতে আল্লাহর সাহায্য চেয়ে জিকির করতে শুরু করেন। আমাদের মৌলিক অধিকার কেড়ে নিচ্ছে, আমরা টাকা পয়সা বিনিয়োগ করে এখন রাস্তায় এসে একটু আন্দোলন করবো, একটু দাঁড়াবো, সেই দাঁড়ানোর থেকে আমরা বঞ্চিত হয়ে যাচ্ছি। আমরা এখন কোন দেশে বাস করছি? আমাদের পুঁজি হারিয়ে আমরা নিঃস্ব হয়ে গেছি। আমরা ডিএসসির সামনে যে দাঁড়াবো সেই ক্ষমতাটুকু আমাদের হরণ করে নিয়েছে পুলিশ। দেখেন চারিদিকে পুলিশ আমাদের এসকর্ট করে রাখছে। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের আকুল আবেদন, দয়া করে অর্থমন্ত্রী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং এসএসসি চেয়ারম্যানের দ্রুত বহিষ্কার করে ডিএসসির দায়িত্ব বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষজ্ঞ টিমের কাছে দেওয়া হোক। বাজারে এই অব্যাহত দরপতনের জন্য বাংলাদেশ ব্যাংকের সংকোচনমূলক মুদ্রানীতিকে দায়ী করলেন ডিএসসি সিনিয়র সহসভাপতি আহমদ রশিদ লালী। পুঁজিবাজারে গতিশীলতা আনতে অর্থের প্রবাহ বাড়ানোর জন্য কেন্দ্রীয় ব্যাংককে এগিয়ে আসা উচিত বলেও জানান তিনি। দীর্ঘদিন ধরে যে সংকোচনমূলক মুদ্রানীতি চলে আসছে, সেখানে কিন্তু টোটাল অর্থনীতিতেই আমি বলবো যে একটা
ক্যাশ ফ্লোর শর্টেজ আছে। সো পুঁজিবাজারে তো পুঁজির প্রয়োজন, সো এখানে একটু লিকুইডিটি ক্রাইসিসটা বেশিভাবে আমরা অনুভব করছি। মুদ্রানীতি যেটা সংকোচনমূলক আছে সেখানে কোনো একটা পলিসিগত চেঞ্জ আনতে হবে যেখান থেকে অর্থনীতিতে মুদ্রার প্রবাহটা একটু বাড়ে। মঙ্গলবার দিন শেষে ডিএসইর সাধারণ সূচক 156 পয়েন্ট কমে ৩,৯88 পয়েন্টে নেমে এসেছে। সঞ্জয় অধিকারী, একুশে টেলিভিশন, ঢাকা। ৭১ মিরপুরের বিভিন্ন এলাকায় নির্যাতন, হত্যা, গণহত্যা সহ যেসব নৃশংস হত্যাকাণ্ড চালানো হয় তার মূল নায়ক ছিলেন আব্দুল কাদের মোল্লা। ট্রাইব্যুনালে এসব কথা বললেন কেরানীগঞ্জের মুক্তিযোদ্ধা গ্রুপ মামা বাহিনীর প্রধান ও দ্বিতীয় সাক্ষী শহীদুল হক। শহীদুল হক বলেন, ২৫শে মার্চ কাদের মোল্লা এবং তার সহযোগীরা মিরপুরে বাঙালিদের হাতের আঙ্গুল কেটে নির্মমভাবে গুলি করে হত্যা করে। ২৭শে মার্চ কবি মেহেরুন্নেসা সহ তার পরিবারের সদস্যদেরও কুপিয়ে হত্যা করে কাদের বাহিনী। এছাড়া ২৯শে মার্চ বাংলা কলেজের ছাত্র পল্লব সহ আরও ৭ জনকে নির্মমভাবে হত্যা করে মিরপুরের জল্লাদ হিসেবে পরিচিত আব্দুল কাদের মোল্লা ও তার সহযোগীরা। ট্রাইব্যুনালে জেরা গ্রহণ বুধবার পর্যন্ত মুলতবি করেছে। অন্যদিকে ট্রাইব্যুনাল ১ সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে দ্বিতীয় সাক্ষী নির্মল চন্দ্র শর্মার জেরা গ্রহণও আগামীকাল পর্যন্ত মুলতবি করা হয়। এবারে পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স বাণিজ্য সংবাদ। পূবালী ব্যাংক এর অঞ্চল ও শাখা প্রধানদের তৃতীয় সম্মেলন ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে ২০১২ সালে ব্যাংকের নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। ব্যবস্থাপনা পরিচালক হেলাল আহমেদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালনা পরিষদের চেয়ারম্যান হাফিজ আহমেদ মজুমদার এমপি। এ সময় আরও উপস্থিত ছিলেন পরিচালনা পরিষদের সদস্যরা। এবারে মডার্ন ডায়াগনস্টিক সেন্টার আন্তর্জাতিক সংবাদ। মধ্য আফ্রিকার দেশ কঙ্গোর সশস্ত্র নেতা টমাস লুবাঙ্গাকে ১৪ বছরের কারাদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আদালত। ২০০২ এবং ২০০৩ সালে বিদ্রোহীদের নিয়ে গড়ে তোলা সেনাবাহিনীতে শিশুদের নিয়োগ ও যুদ্ধ করানোর অপরাধে আদালত তাকে এ শাস্তি দেয়। ২০০৫ সালে মার্চে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর সদস্যরা তাকে সহ আরও কয়েকজন বিদ্রোহী সেনাকে গ্রেফতার করে। ৬ বছর হাজতে থাকায় তাকে এখন আর ৮ বছর কারাভোগ করতে হবে। কঙ্গোর উত্তর পূর্বাঞ্চল ইতুরিতে বিভিন্ন জাতিগোষ্ঠীর দাঙ্গায় প্রায় ৬০,০০০ লোকের মৃত্যুর সঙ্গে লুবাঙ্গা ও তার গড়ে তোলা সশস্ত্র বাহিনী সক্রিয়ভাবে জড়িত ছিল। এবার খেলা খবর, ক্রিকেট। শ্রীলঙ্কাতে সেপ্টেম্বরে বিশ্বকাপ টি-20-র আগে নিজেদের প্রস্তুতিতে সেরে নিতে আয়ারল্যান্ডে যাচ্ছে বাংলাদেশ। সেখানে আয়ারল্যান্ডের সাথে ৩টি, স্কটল্যান্ডের সাথে ১টি ও হল্যান্ডের সাথে ১টি টি-20 ম্যাচে অংশ নেবে। নিজেদের সেরাটা দিতে পারলে এই সিরিজ জেতাটা কঠিন হবে না বলে মনে করেন অধিনায়ক মুশফিকুর রহিম। আরও জানাচ্ছেন আবু হুরায়রা তামিম। সিরিজের সপ্তাহখানেক আগে কন্ডিশনের সাথে মানিয়ে নিতে বুধবার সকালে আয়ারল্যান্ড যাচ্ছে মুশফিকরা। এর আগে মঙ্গলবার একাডেমি মাঠে বাংলাদেশ এই দলের সাথে শেষ প্রস্তুতি ম্যাচ খেলে জাতীয় দল। তামিম মাশরাফিবিহীন জাতীয় দল প্রথম ব্যাট করতে নেমে মুশফিক ও জিয়াউরের হাফ সেঞ্চুরিতে ৯ উইকেটে ২৪৩ রান সংগ্রহ করে। জবাবে রকিবুল হাসানের সেঞ্চুরি ও শাহরিয়ার নাফিজের অপরাজিত হাফ সেঞ্চুরিতে ৮ উইকেটে ম্যাচ জিতে বাংলাদেশ এ দল। আয়ারল্যান্ডকে শক্তিশালী দল স্বীকার করে সিরিজটা সহজ হবে না বলেই জানালেন বাংলাদেশের কোচ রিচার্ড পাইপাস। তবে দলে সাকিবের ফেরাটাকে ইতিবাচক হিসেবেই দেখছেন কোচ। They are very dangerous. The side is made predominantly of county players from England, so they are professionals and they've earned the right to play in English county cricket. So they'll be a very competent, well-focused and a very dangerous side, and we will respect that. বিশ্বকাপের আগে এমন সিরিজ খুব উপকারে আসবে এমনটাই মনে করছেন অধিনায়ক মুশফিক। নিজেদের স্বাভাবিক খেলা খেলতে পারলে সিরিজটা কঠিন হবে না বলেও জানান তিনি। ওদের সাথে আমাদের রেকর্ডটা খুব যে বেশি ভালো তা না, ওভারসিসে যখন, কারণ আমাদের এখানে যখন খেলেছিল করে আমাদের সাথে জিতে না একটা, বাট ওভারসিসে আমাদের নর্মালি অন্যান্য টিমের সাথে খুব একটা রেকর্ড কনসিস্টেন্টলি ভালো না। তার আগে অবভিয়াসলি আমাদের টার্গেট থাকবে যে এই পুরো সিরিজটা যেন আমরা ভালো খেলে অন্তত সিরিজটা অবশ্যই যেন জিতি। আয়ারল্যান্ড থেকে জয়ের অভ্যাস নিয়ে বিশ্বকাপে খেলতে যাবে মুশফিক, তামিম, সাকিবরা, এমনটাই প্রত্যাশা সবার। আবু হুরায়রা তামিম, একুশে টেলিভিশন, ঢাকা। আর এরই সাথে শেষ করছি রাত ৯টার ২১ সংবাদ। তবে যাবার আগে শিরোনামগুলো আরেকবার।
দাতা গোষ্ঠীর উপর নির্ভরতা কমিয়ে স্বনির্ভর হওয়ার প্রত্যয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার। এমএলএম বিডিএস ক্লিক সেন্টারে ভুক্তভোগীদের খবর সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হলেন 21-এর ক্যামেরাম্যান ও রিপোর্টার। বিআরটি এর চেয়ারম্যানের সঙ্গে আলোচনার পর মালিকরা খুশি হলেও হননি শ্রমিকরা। কাল থেকে অনির্দিষ্টকালের অটোরিকশা ধর্মঘট। দর্শক, একুশে টেলিভিশনের সর্বশেষ খবর জানতে যে কোনো মোবাইল থেকে ডায়াল করুন 2021 নম্বরে আর লগ অন করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া 21-এর যে কোনো অনুষ্ঠান সরাসরি দেখা যাচ্ছে Facebook/21TV লাইভ এবং Twitter/21TVBD এই ওয়েবসাইটে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরের সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সঙ্গেই থাকুন।